অ্যাপ্লাই করবেন, নুল রাস্তার জন্য অ্যাপ্লাই করবেন, ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, কিন্তু পরবর্তীতে দেখা গেছে আপনাদেরও যে এই যে 2022 থেকে 25 সাল পর্যন্ত যে পাসপোর্টগুলো আটকে আছে, এইরকম আপনাদেরও যে আটকে থাকবে না এটার কিন্তু কোনো নিশ্চয়তা নাই। এই যে ভিসার রিজেক্টের ব্যাপারটা, এটা নিয়ে 21-এ ইটিভি একটা অলরেডি আপনাদেরকে নিউজ করে দিছে। গতকাল আমি সন্ধ্যাবেলা নিউজটা পাইছি, আজকে ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে একটু দেখাইতেছি নিউজটা। এই যে এই নিউজটা একটু ফলো করে আসেন, এই নিউজটা ফলো করলে আপনারা একটু বুঝতে পারবেন। এটা হচ্ছে 21-এ ইটিভি এই নিউজটা। পরবর্তীতে আমরা ভিডিওর টপিকে আসতেছি, এটা একটু দেখেন। বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য একের পর এক দেশের ভিসা পেতে এখন দেখা দিচ্ছে নতুন বাধা। কেউ পড়তে চায়, কেউ বা ঘুরতে চায়, তাদের জন্য পথ এখনো কিছুটা খোলা। কিন্তু যারা কাজের খোঁজে পাড়ি জমাতে চান, তাদের জন্য পরিস্থিতি হয়ে উঠেছে রীতিমতো দুঃস্বপ্ন। খাত সংশ্লিষ্টদের দাবি, পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়ার পাশাপাশি মধ্যপ্রাচ্য ও ইউরোপের বেশ কয়েকটি দেশ বাংলাদেশিদের জন্য ভিসা প্রদান বন্ধ বা সীমিত করেছে। প্রতি বছর বিপুল সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী যুক্তরাষ্ট্র, ইউরোপ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান ও মধ্যপ্রাচ্যের কিছু দেশে উচ্চশিক্ষার জন্য যান। তবে একাধিক ট্রাভেল এজেন্সির তথ্য মতে ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর থেকে যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের প্রবেশের সুযোগ অনেকটা কমে গেছে। এছাড়া পর্যটক ভিসায় গিয়ে আর দেশে না ফেরা মানুষের সংখ্যা বাড়ায় পর্যটন ও চিকিৎসা ভিসার ক্ষেত্রেও নানা বিধিনিষেধ আরোপ করেছে কিছু দেশ। এদিকে ভারতের ভিসা পাওয়া কঠিন হয়ে যাওয়ায় দেশটিতে অবস্থিত ইউরোপীয় বিভিন্ন দেশের দূতাবাসে আবেদন করাও প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তবে যেসব দেশের দূতাবাস বাংলাদেশে রয়েছে সেসব দেশের ভিসা পাওয়া তুলনামূলক সহজ। জানা গেছে অনেকে মাল্টা বা স্লোভানিয়ার মতো দেশে শিক্ষা ভিসা নিয়ে অন্য দেশে চলে যাওয়ায় এখন এসব দেশ নতুন করে নানা শর্ত আরোপ করেছে। এর ফলে বাংলাদেশ থেকে শিক্ষার্থী নেওয়ার ক্ষেত্রে দেশগুলো আরও সতর্ক হয়েছে। তবে পর্যটন খাতের বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা। তারা বলছেন বিদেশে গিয়ে অবৈধভাবে থেকে যাওয়ার প্রবণতা, ভুয়া ডকুমেন্টেশনের মাধ্যমে আবেদন এবং বিভিন্ন দেশের অভ্যন্তরীণ পরিকল্পনা পরিবর্তনের কারণে বাংলাদেশিদের ভিসা আবেদন বাতিলের সংখ্যা বেড়েছে। ভিসা জটিলতা দূরীকরণে পররাষ্ট্র মন্ত্রণালয় সক্রিয় রয়েছে বলে জানিয়েছেন এক কর্মকর্তা। তিনি জানান, বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে নতুন শ্রমবাজার খোঁজার ক্ষেত্রে মন্ত্রণালয় অধিক গুরুত্ব দিচ্ছে। বিশ্বজুড়ে ভিসা পাওয়া দিন দিন কঠিন হয়ে উঠলেও বাংলাদেশিদের আগ্রহ থেমে নেই। উচ্চশিক্ষা, পর্যটন কিংবা কর্মসংস্থানের স্বপ্ন নিয়ে প্রতিনিয়তই হাজারো মানুষ পাসপোর্ট হাতে ছুটছেন বিভিন্ন দেশের দূতাবাসে। কিন্তু বাস্তবতা বলছে পরিস্থিতি আগের মতো সহজ নেই। আর এদিকে বিশ্লেষকদের মতে ভিসা জটিলতার পেছনে যেমন রয়েছে অভ্যন্তরীণ কূটনৈতিক ও নিরাপত্তাজনিত কারণ, তেমনই রয়েছে আবেদনকারীদের অনিয়ম ও অসততার ঘটনাও। ফলে এর দায় যেমন বিদেশি দূতাবাসগুলোর, তেমনি কিছুটা দায়ভার নিজেদের কাঁধেও নিতে হবে। নিশা আলম, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন। 21 ইটিভি এই চ্যানেলটার নিউজটা কিন্তু আপনারা অলরেডি দেখলেন, এবং কেনই বা এই পাসপোর্টগুলো রিজেক্ট করা হইতেছে, কেন আটকে রাখা হয়েছে, সেগুলো কিন্তু অলরেডি আপনারা বুঝতে পারলেন। এখন দেখা গেছে এই চ্যানেলটার নিউজ অনুযায়ী বা আমাদের যতটুকু এই 2022 সাল থেকে যতটুকু অভিজ্ঞতা হয়েছে এই ভিসার ব্যাপারে, তার থেকে আমি একটা কথা আপনাদেরকে বলবো, সেটা হলো এই যে 2026 সালে যখন আবার নতুন ফ্লোসি ঘোষণা করা হয়েছে, অলরেডি আপনাদের এই দালালের চক্করে কিন্তু আপনারা পড়ে যাবেন অটোমেটিক। আপনারা চাইবেন না যে দালালের চক্করে পড়ার জন্য, কিন্তু অটোমেটিক আপনারা পড়ে যাবেন। কিভাবে পড়বেন সেটা আপনারা নিজেরাও বুঝতে পারবেন না, কারণ এটা ইউরোপ কান্ট্রি। যে 26 সালের যে নতুন ফ্লোসিটা, আমি এটা নিয়ে অলরেডি গতকাল একটা ভিডিও দিয়েছিলাম। এখন আপনাদেরকে ছোট্ট করে ভিডিও ফুটেজে, এটা সময় টিভির একটা নিউজ গতকালই পাবলিক করা হয়েছে। এই যে ভিসার ব্যাপারটা নিয়ে কাদের থেকে এড়ায় চলবেন, কাদের কাছে অ্যাপ্লাইটা করবেন, কিভাবে করবেন, সব কিছু বিষয়বস্তু নিয়ে ছোট্ট করে একটা 1 থেকে 1.5 মিনিটের একটা ভিডিও পাবলিক করা হয়েছে। আপনারা একটু স্ক্রিনে দেখে আসেন, এইটা একটু ভালো করে চেক আউট করে নেন। বিশ্বের অন্যতম শিল্প ও পর্যটন নির্ভর দেশ ইতালি তাদের শ্রমবাজারের ঘাটতি পূরণের লক্ষ্যে এবার 3 বছর মেয়াদী 5 লাখ শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। স্পন্সর ভিসায় শ্রমিক নেওয়ার আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে 23 অক্টোবর থেকে। বিশ্বের নন ইউরোপিয়ান 38টি দেশ থেকে কর্মী নেবে ইতালি সরকার। 23 অক্টোবর সকাল 9টা থেকে আগামী 7 ডিসেম্বর পর্যন্ত আগাম ফর্ম পূরণের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। অন্যান্য বছরের চেয়ে এবার এই আবেদন প্রক্রিয়ায় জটিল আইন প্রণয়ন করায় দক্ষ ব্যক্তি এবং সঠিক মালিক ছাড়া আবেদন করা অনেকটাই কঠিন। তবে দালাল চক্রের খপ্পর থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। দালাল থেকে সাবধান থাকবেন, কারণ এই দেশে গভর্নমেন্ট জর্জা মেলোনি অত্যন্ত কঠিন
আইন করছে যে মালিকদের ব্যাপারে, মালিকদের প্রত্যেক মালিকের ডকুমেন্ট 100% ওকে থাকলে ভিসা দিবে, না হলে দিবে না। ভালো মানুষ, ভালো এজেন্সি হোক আর ভালো লোক যারা এগুলি কোয়ালিফাইড লোক, ওদেরকে ফলো করবেন, আদারওয়াইজ অন্য কাউকে বিশ্বাস করবেন না। ইতালিতে শ্রমিক ঘাটতি লেগে আছে। 2023 থেকে 2025 সাল পর্যন্ত 3 বছরে 4,52,000 এবং পরে কোটা বাড়িয়ে তা 5 লাখের মতো করা হয়েছিল। 2026 সালের জন্য আবেদনকারীদের ক্লিক ডে অনুষ্ঠিত হবে 12 জানুয়ারি, 9 ফেব্রুয়ারি, 16 ফেব্রুয়ারি এবং 18 ফেব্রুয়ারি। আগাম ফর্ম পূরণকারীরা ওই দিন সকাল 9টায় ক্লিক করে তাদের আবেদন পাঠাতে পারবেন সুনির্দিষ্ট পোর্টালে। এবার স্বয়ংক্রিয়ভাবে মালিক এবং শ্রমিকের তথ্য যাচাই করে সঠিক ব্যক্তিদের ভিসার অনুমতিপত্র দেয়া হবে। ফলে বাংলাদেশিদের জন্য ঢাকায় ভিসা প্রাপ্তির ক্ষেত্রে হয়রানির শিকার হতে হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সময় সংবাদ, ইতালি। অলরেডি আপনারা বুঝতে পারছেন যে 26 সালের যে ফ্লোসি সম্পর্কিত যতটুকু তথ্য দেওয়ার দরকার সময় টিভি ততটুকুই দিছে। তো এখন বাকিটা আপনাদের বিষয়, কার সাথে লেনদেন করবেন, কিভাবে করবেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। এগুলো নিয়ে আমি আর এই ভিডিওতে কথা বলতে চাইতেছি না। এখন আরও একটা নিউজ আছে, সেটা হলো এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস গত কয়েকদিন আগে ইটালির সফর শেষ করে আসলো, কিন্তু পরবর্তীতে আমাদের যে উদ্দেশ্য করে একটা ভাষণ দিবে জনগণ, জাতির উদ্দেশ্যে এক কথা, জাতির উদ্দেশ্যে একটা ছোট্ট করে ভাষণ দিবে, ইটালিতে কেমন কথাবার্তা হয়েছে সেরকম কিন্তু নিউজ এখনো পর্যন্ত আমরা পাই নাই, যার কারণে আমি আপনাদেরকে দিতে পারি নাই, কিন্তু আগে নিউজগুলো দিতে পারছি। তো এর ভিতরেই একটা নিউজ, ছোট্ট করে একটা নিউজ আসছে আমাদের কাছে অলরেডি, গতকাল একটা নিউজ এসে পৌঁছেছে। ইটালি এবং বাংলাদেশের যে পারস্পরিক বন্ধন, এটা আরও কতটুকু বেশি মজবুত হয়েছে সেটা নিয়ে অলরেডি আমাদের কাছে একটা নিউজ আসছে। আমরা স্ক্রিনে ভিডিওটা দিয়ে দিতেছি, আপনারা আরও একটু শর্ট টাইমে ভিডিওটা দেখে আসেন। The old way, which is based on profit maximizing business. 2 দিনের সফর শেষে ইটালি থেকে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার সকাল 8:20 তাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে মঙ্গলবার ইটালির স্থানীয় সময় সন্ধ্যা 7:20 ডক্টর ইউনূস রোমের ফিউমিসিনো বিমানবন্দর থেকে রওনা দেন। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা আয়োজিত বার্ষিক ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে প্রধান উপদেষ্টা গত রোববার স্থানীয় সময় বিকাল 5টার দিকে রোমে পৌঁছান। এ সফরে প্রধান উপদেষ্টা ব্রাজিলের প্রেসিডেন্ট, জিবুতির প্রধানমন্ত্রী এবং রোমের মেয়রের সঙ্গে পৃথক বৈঠক করেন। এসব বৈঠকে বাংলাদেশের উন্নয়ন সহযোগিতা, কৃষি প্রযুক্তি বিনিময় ও সামাজিক ব্যবসা সম্প্রসারণ সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। এ সফরের প্রধান আকর্ষণ ছিল সোমবারের ওয়ার্ল্ড ফুড ফোরামের উদ্বোধনী অনুষ্ঠান, যেখানে ডক্টর ইউনূস প্রধান বক্তা হিসেবে ভাষণ দেন। তিনি বিশ্বব্যাপী ক্ষুধা ও দারিদ্র্য দূরীকরণে 6 দফা প্রস্তাবনা উপস্থাপন করেন, যা আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশংসিত হয়। His Excellency Mohammed Yunus, Chief Advisor of the Interim Government of the People's Republic of Bangladesh. Now let us work together to build a world of 3 zeros. The pillars of this forum, youth, science, investment, are not slogans. They are the tools we need to transform our food system. মঙ্গলবার ইটালির রোমে বাংলাদেশি কমিউনিটির সঙ্গে আলোচনা সভায় অংশ নেন প্রধান উপদেষ্টা। সেখানে তিনি বলেন, একেবারে লন্ডভন্ড অবস্থায় অন্তর্বর্তী সরকার বাংলাদেশের দায়িত্ব নিয়েছিলাম। রেমিটেন্স না পেলে এ সরকারের টিকে থাকা মুশকিল ছিল। ডক্টর ইউনূস আরও বলেন, সরকারের দায়িত্ব নেওয়ার সময় কর্মরতদের বেতন অথবা আন্তর্জাতিক ঋণ পরিশোধের জন্য পর্যাপ্ত অর্থ ছিল না। কোথা থেকে শুরু করব বুঝতে পারছিলাম না। তখন প্রবাসীদের পাঠানো রেমিটেন্স আমাদের শক্তি জুগিয়েছে। বাংলাদেশিরা যে দেশেই যায় সেখানেই বিশৃঙ্খলা তৈরি করে বলে অভিযোগ এসেছে। ইতালিও কতগুলো সমস্যার কথা বলেছে। এমন প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। আপনারা জায়গাটা করে দিয়েছেন, হার্ডেস্ট পার্ট আপনারা করেছেন। নেক্সট যারা আসবে তারা তৈরি জিনিসের উপরে যাবে। এর আগে রোমে WFPর ভারপ্রাপ্ত প্রধান কার্ল স্কাউট সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠক করেন। সেখানে রোহিঙ্গা জনগোষ্ঠীর সংকট ও স্কুলে খাদ্য কর্মসূচি নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। বাংলাদেশে আশ্রিত 13 লাখ রোহিঙ্গা শরণার্থীর জন্য খাদ্য সহায়তা চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন কার্ল স্কাউট। এছাড়া বসবাসরত বাংলাদেশি কমিউনিটিকে সহায়তা দেওয়ার জন্য রোমের মেয়র রবার্তো গোয়ালতিরিকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা। একদিকে রোমের আন্তর্জাতিক মঞ্চে বিশ্বকে সাহসী বার্তা, অন্যদিকে নিজের দেশের বাস্তবতা নিয়ে অকপট স্বীকারোক্তি। ডক্টর ইউনূসের এই সফর ছিল কেবল কূটনৈতিক নয়, ছিল আত্মজিজ্ঞাসামূলক এক যাত্রা। বাপ্পি খান, SA TV,
ডিজিটাল। তো যাই হোক, আজকের প্রপার যে আপডেটটা সেটা অলরেডি আপনারা এই ভিডিওটাতে পেয়ে গেছেন। 3টা আপডেট মূলত আপনাদেরকে দিলাম। এখন আপনাদের বিষয়, যারা আটকে থাকা পাসপোর্টগুলো আছেন তাদের বিষয়ে কিন্তু এই ভিডিওতে কথা বলা হয়েছে। যারা নতুন অ্যাপ্লাই করবেন তাদের বিষয়ে কথা বলা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সর্বশেষ যে পরিস্থিতি সেটা নিয়েও কিন্তু আজকের এই ভিডিওতে ছোট্ট করে আপনাদেরকে সব কিছুই কিন্তু ক্লিয়ার করে দিলাম। তো এখন পরবর্তীতে দেখা গেছে এটা আপনাদের ব্যক্তিগত বিষয়, 26 সালে কী করবেন না করবেন এটা আপনারা নিজেদেরভাবে নিজেরাই ডিসাইড করবেন। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট একটা ছোটোখাটো ইনফরমেশন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই 2টা ইউটিউব চ্যানেলে পাশেই থাকবেন।